স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকের দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, তবে তার মধ্যে কিছু সংবাদের একাংশ দর্শকদেরকে শুরুতেই জানিয়ে দিতে চাই। সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁসের ঘটনায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালসকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন 18 সদস্যের ওই গ্রুপ চ্যাটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডিফেন্স সেক্রেটারি সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আরো বলেন ওয়ালস খুবই ভালো মানুষ এবং তিনি ভালো কাজ চালিয়ে যাবেন এমনটাই তিনি আশা করেন এবং এই ক্ষেত্রে আসলে তাকে ক্ষমা চাইতে হবে এরকম কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন না। ডোনাল্ড ট্রাম্পের ধারণা তিনি তার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। এছাড়াও এটি একটি প্রযুক্তিগত বিষয় যা কখনো নিখুঁত নয় এমনটাই মনে করছেন ট্রাম্প। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা প্রশাসনের সমালোচনা করেছেন এবং সরকারি বা ব্যক্তিগত ডিভাইসে সিগন্যাল ব্যবহারের নীতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব, থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তারই দলের এক নেতা তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এই পোস্ট দেওয়ার প্রায় 2 ঘন্টার মাথায় জবাব দিয়েছেন সার্জিস আলম। তিনি ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছিলেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটাই পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ি বহর নিয়ে। তবে তিনি বলেন তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি 50টির মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আছে এবং আরো নানাবিধ বিষয় আসলে আলোচনায় উঠে এসেছে। এই বিষয়গুলো আসলে আমাদের আলোচনায় থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসলে এই মুহূর্তে আসলে কি হচ্ছে, এত সমালোচনা, এত বিতর্ক, তর্ক, আলোচনা কোন দিকে মন নিচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে অনলাইনে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। মুনির মুস্তফা আলী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, দর্শক কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে শিক্ষাবিদ শেখ আল মামুনের যুক্ত হবার কথা রয়েছে। আমরা তার জন্য অপেক্ষা করছি, সেই সাথে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, শুরুতেই আমেরিকার প্রসঙ্গে আসতে চাই। সামরিক অভিযান পরিকল্পনা ফাঁসের যে ঘটনাটি আসলে ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এখানে আসলে তিনি আসলে এখানে কোনো রকম কোনো সমস্যা দেখছেন না। আমেরিকার নিরাপত্তা ঝুঁকিতে পড়ার মতো একটা ঘটনা, যেখানে ডেমোক্র্যাটরা এটি তদন্তের দাবি করছে, ডেমোক্র্যাটরা এখানে সমালোচনা করছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এটিকে একেবারেই গুরুত্ব না দেওয়ার বিষয়টিকে কি আপনি খামখেয়ালিপনা বলবেন নাকি পক্ষপাতিত্ব বলবেন? আসলে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটাকে পক্ষপাতিত্ব বলবো, যেহেতু এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ত্রুটি, এই জন্য ট্রাম্প এটাকে সেইভাবে দেখবেন না, মানে ক্রিটিক্যাল আইতে তিনি দেখবেন না। আপনাদের হয়তো মনে থাকবার কথা যে হিলারি ক্লিন্টনের যখন কিছু ইমেল ফাঁস হলো, যিনি ব্যক্তিগত ইমেল দিয়ে সে রাষ্ট্রীয় কার্যকলাপ তিনি পরিচালনা করেছিলেন, তখন তো সমালোচনা ঝড় উঠেছিল এবং সেটা দীর্ঘদিন ধরে সমালোচনা চলেছে। এখনো হয়তো মাঝে মাঝে সেটা রেফারেন্স রিপাবলিকানদের আমি দিতে দেখি। এখানে দেখেন ন্যাশনাল সিকিউরিটি জড়িত, সেখানে একজন সাংবাদিকের কাছে দিনের পর দিন এই এদের যে বার্তাটা গেছে, তাকে সে এই এদের যে কি বলবো যে সিকিউরিটি যে গোষ্ঠী, আপনার যেখানে আপনার সেক্রেটারি অফ স্টেট, যেখানে ডিফেন্স সেক্রেটারি, যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যেখানে আপনার আরো অনেক গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, সেখানে আপনার অ্যাটলান্টিক ম্যাগাজিনের জেফ্রি গোল্ডবার্গকেও যোগ করা হয়েছে। তো এখানে জেফ্রি গোল্ডবার্গ না হয়ে যদি অন্য কেউ হতো, ধরে নিলাম যে তিনি একজন রেসপন্সিবল সাংবাদিক, তিনি এটাকে ওই সময় ফাঁস করেননি, পরে তিনি এটার উপর একটা লেখালেখি করেছেন। এখানে যদি বাইরে কেউ এর মধ্যে ঢুকে পড়তো, আইদার যারা তাকে সংযোগ করেছে তারা হয়তো ভুল করেছে, অথবা যে অ্যাপটা ইউজ করা হয়েছে, অ্যাপটা হলো সিগন্যাল, এই সিগন্যালের কোনো ত্রুটি হয়তো আছে এবং এটাকে রিপাবলিকানরা তো স্বীকার করবে না।
বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা খুব রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে মনে করি না। হ্যাঁ, কিন্তু আমি যেটা এখানে দেখব সেটা হলো ডেমোক্রেটরা কি করছে। আমি ডেমোক্রেটদের একটা প্রবলেম যেটা আমি দেখি যে সেটা নিজেদের যে গুণাবলী, নিজেদের যে ভালো কাজ, সেগুলো তারা খুব ভালোভাবে তুলে ধরতে পারে না, বা রিপাবলিকানদের যে খারাপ কাজগুলো সেগুলো জনগণের কাছে তারা তেমন ভাবে তুলে ধরতে পারে না। তারা কংগ্রেস এটা নিয়ে সমালোচনা করেছে, কথা তুলেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আমেরিকান পাবলিককে যদি আপনার এই সমস্ত নিউজ ফিট করতে হয়, তাদের কাছে যদি পৌঁছে দিতে হয়, এটাকে দিনের পর দিন বারবার, যেটা রিপাবলিকানরা করে। রিপাবলিকানদের কিন্তু মেসেজিং অত্যন্ত ভালো। তারা আমেরিকান পাবলিকের নারী নক্ষত্র তারা বুঝতে পারে। তারা জানে যে আমেরিকান পাবলিক খুব একটা নিউজ দেখে না, তাদের কাছে পৌঁছতে হলে এটা দিনের পর দিন বারবার বলতে হবে, যেটা ডেমোক্রেটরা করে। তা আমি এখানে বলবো যে এটা একটা মারাত্মক বল, এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার। সে আপনার ওয়ার্ডস এর যতই প্রশংসা করুক, ওয়ার্ডস তার বন্ধু মানুষ, সে তার ফেলো ফ্লোরিডিয়ান, তারা খুব কাছের মানুষ, হয়তো তার চাকরিটা যাবে না, সেটা ভালো কথা, কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে এটা ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় সেদিকে তাদের পদক্ষেপ নিতে হবে। তা না হলে আপনার এটা যদি মানে শত্রুপক্ষ জেনে যায়, হ্যাঁ, তাহলে তো এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিশাল হুমকি শো। আইদার ওই সিগন্যাল যে ওই অ্যাপটা ইউজ করা বাদ দিতে হবে, অথবা দেখতে হবে যে সিগন্যালটার কোনো প্রবলেম আছে কিনা, কেন এটা লিক হলো, কেন আর একজন সংযোগ হলো এই আপনার তাদের সাথে। এটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এই সমস্যার সমাধান করতে হবে। তবে আসার কথা যে এটা কোনো শত্রুপক্ষের কাছে যায়নি, একজন রেসপন্সিবল সাংবাদিকের কাছে গেছে। হ্যাঁ, একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এখানে কিন্তু বদনামটা রিপাবলিকানদের যে মেসেজটা রিপাবলিকানদের কাছ থেকে আসছে, এটা তারা ওই অ্যাপকেও বেশি সমালোচনা করছে না, যে অ্যাপের কোনো প্রবলেম থাকতে পারে সেটাও বলছে না, বা তাদের কেউ এই সাংবাদিককে সংযোগ করতে পারে তাও বলছে না। যেহেতু এই সাংবাদিকটা লেফট লিনিং, জেফরি কোলবারকে আমরা হয়তো অনেকেই চিনি, তিনি ওবামার খুব বন্ধু মানুষ ছিলেন বলা চলে আর কি। সেখানে কিন্তু তাকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, কেমন যেন তার সংযোগটা তারই ফল্ট, সে হয়তো কোনোভাবে ড্রপিং করার চেষ্টা করেছে বা নিজেকে সামহাও সংযোগ করেছে ওখানে, সেটাই কিন্তু বলা হচ্ছে রিপাবলিকানদের পক্ষ থেকে। কাজেই এর বিরুদ্ধে কথা বলতে হবে। এটা তো জেফরি কোলবার যদি ঢুকেও থাকে তাহলে এরকম এত হবে কেন, এত ঠুনকো একটা অ্যাপ হবে কেন যেখানে যে কেউ ঢুকে পড়তে পারে। হ্যাঁ, কাজেই এই জেফরি কোলবার্গের যে সমালোচনা, এটা আনকল্ড ফর, এটা সঠিক নয়। জি, অসংখ্য ধন্যবাদ। শেখ আল মামুন আমাদের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। দর্শক, আমরা আগেই বলছিলাম তার আমাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল। শেখ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁসের যে ঘটনাটি ঘটেছে, একদম প্রাথমিক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি আসলে এই সম্পর্কে কিছুই জানেন না। আজকে তিনি হোয়াইট হাউসের সাংবাদিকদেরকে বলেছেন যে এই বিষয়টিতে আসলে তিনি খুব একটা গুরুত্ব দেননি, কিংবা বলা যেতে পারে যে মাইক ওয়ালসকে তিনি আসলে সমর্থন করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি আসলে মাইক ওয়ালসকে ক্ষমা চাইতে হবে এরকম কোনো কিছু তিনি মনে করছেন না। তো যে প্রশ্নটি আসলে বারবার উঠে আসে যে ডেমোক্রেটরা তো এটি তদন্ত চাচ্ছে, কিংবা নানান রকমের আলোচনা সমালোচনা তো হচ্ছেই আমেরিকার নিরাপত্তা ঝুঁকি নিয়ে, যে বিষয়টি আসলে বারবার উঠে আসছে আলোচনায়, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই পক্ষপাতিত্বের বিষয়টি, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? Well, Pokhabad not, but he has to defend his cabinet. You know, Mike Waltz, he's a appointed person, security personnel, এবং তাকে যেহেতু সে very close, of course তাকে সে ডিফেন্ড করবে। এবং আমরা জানি যে ট্রাম্প মিথ্যা কথা বলাতে very উস্তাদ, তার সমস্ত লোকই মিথ্যা কথা বলাতে। আর এখানে একটা জিনিস যেখানে somehow এটা কোন একটা সাংবাদিক কানেক্টেড হয়ে গেছে এবং সে একটা ইনফরমেশন পেয়ে গেছে, তারা এটা এত বেশি, যদিও ইন্টারনালি তারা খুবই গুরুত্ব দিচ্ছে, কিন্তু in the public face they're saying, you know, it's not a big deal. What a big deal. We're going to hit the Houthi and destroy them. I said before, and somehow it been, you know, they connected with somebody, is a journalist. It's okay. It's not a big deal. But if you think in a bigger space, if this information was not happening in 2 hours, let's say it's going to happen in 2 years, 1 year, or they have some strategic plan against China or some other countries, Iran or nuclear, to destroy the Iranian nuclear
things. And if Iran somehow know those things, information ahead of the time, definitely Iran is going to take a really serious, defensive action or some other way. They're going to try to organize the international body. So that in that case, it would have been very serious. So এটা হচ্ছে কিনা না হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। হয়তো একটা জিনিস এখন হঠাৎ করে মিডিয়াতে আসছে, ধরা পড়ছে, কিন্তু behind the scene, I don't know, they are very secure and we are not sure about this. So American people deserve to know exactly what's happening and what happened, how it happened. এবং সেটাই কিন্তু কংগ্রেশনাল যে কমিটি আছে, ইন্টেলিজেন্স কংগ্রেশনাল ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি যৌথভাবে, সো ডেমোক্রেটিক পার্টি চাচ্ছে they want to go bottom of this, how this guy from the Atlantic magazine being connected with these apps. So we need to go to the bottom of this, and আরো দেখতে হবে যে অন্য কোনো প্রকারের ইনফরমেশন অন্য কোনো জার্নালিস্ট বা নিউ ইয়র্ক টাইমস বা অন্য কেউ জানতেছে কিনা সেটাও কিন্তু মেক শিওর করার দরকার আছে, নট ফর দ্য সেভিং দেয়ার সিকিউরিটি অ্যাডভাইজার বাট ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি পারপাস। ইটস সিরিয়াস ম্যাটার। আপনার কাছে আসলে কি মনে হয় শেখ আল মামুনের যে ডেমোক্রেটরা যদিও তদন্ত চেয়েছে, কিন্তু ডেমোক্রেটদের ভূমিকা আসলে এখন কি রকম হওয়া উচিত? এটিকে আসলে তাদের কতটুকু গুরুত্বের সাথে নেওয়া উচিত, কিংবা সামনের দিনগুলোতে আসলে এই সম্পর্কে আসলে কতটুকু কঠোর তাদের হওয়া উচিত? অবশ্যই আমাদের প্রিভিয়াস স্পিকার কম্পেয়ার করতে যাচ্ছিলেন, they stored the information into them in a certain server, personal server, the United States government information, that was different story. বাট এই মুহূর্তে তারা যেভাবে যদি এই ধরনের ক্লাস ওয়াইজ যেটা বলা হয় যে তারা যদি এভাবে ইনফরমেশন শেয়ার করে, ভেরি সেন্সিটিভ ইনফরমেশন, সো ইট উড বি ভেরি ভেরি আনফর্চুনেট। তো অবশ্যই ডেমোক্রেটিক পার্টিকে এটা আমেরিকান পিপুলকে জানাইতে হবে, এবং নট অনলি আমেরিকান পিপুলকে জানানো, বাট দে নিড টু রিয়েলি মেক শিওর দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ডাজন্ট হ্যাপেন ইন দ্য ফিউচার। অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। এবার আমি আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যেতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ আছে। বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টি আলোচনায় নিয়ে আসতে চাই, সার্জিস আলমের গতকালকে শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার যে ঘটনা, সেটি আসলে তার নিজ দলের মধ্যেই বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, এবং এরপরে আসলে তার দলেরই একজন নেতা তাসনিম জারা, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, একটি খোলা চিঠি লিখেছিলেন, এটি সমালোচনা করে সার্জিস আলম সেটির উত্তর দিয়েছিলেন। ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছ থেকেই শুরুতে উত্তরটি নিতে চাই। সার্জিস আলম কিন্তু কিছুদিন আগেও বলেছিলেন যে তার কাছে আসলে টাকা নেই, তিনি ধার করে চলছেন, তার পকেটে কোনো মানি ব্যাগ নেই। তাদের দলের নেতারা দাবি করেন যে, তাদের দলের কর্মীরা বিভিন্ন জায়গায় যে দাবি করেন যে তাদের দলের যারা নেতা রয়েছেন তারা লোকাল বাসে চলাফেরা করেন, তারা খুব সাধারণ জীবন যাপন করেন। সেখানে আসলে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই রকমের বড় বড় শোডাউন, বড় বড় ইফতার পার্টি, একটা দল আত্মপ্রকাশ করেছে, এক মাসও আসলে পুরোপুরিভাবে হয়নি, এখনো আসলে দলটির যে ম্যাচুরিটি কিংবা দলটির যে রাজনৈতিক যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাগুলো এখনো তৈরি করতে পারেনি। সেখানেই আসলে শুরুর দিকে এই ধরনের সমালোচনা। এটা কি আসলে শোডাউনের রাজনীতি আমরা এতদিন যেটা দেখে আসছি, অনেকটা সেই রকমই পথেই তো যাচ্ছে? এটা কি আসলে, আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার শতাধিক গাড়ি বহর প্লেনে করে যাওয়া, আপনি হেলিকপ্টারের রেফারেন্সটা দিয়েছেন, সম্ভবত আপনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে হেলিকপ্টার নিয়ে ওই যে ত্রাণ বিতরণ করতে গিয়েছিল তার অঞ্চলে, সেটা হয়তো রেফারেন্স দিয়েছেন। আরো বলেছেন যে এই যে অনেক পয়সা খরচ করে খুব ভালো ভালো জায়গায় ইফতারি পার্টি, এটাকে আপনি পলিটিক্স অফ শোডাউন বলেন কিনা? হ্যাঁ, এটা তো পলিটিক্স অফ শোডাউন, এটা তো আপনার ওই যে মাসলম্যান যে শো আপ, সেই ধরনের একটা কিছু। কিন্তু তার তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সার্জিস আলম তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা ওই যে আগে যে সে তার লাঞ্চ কেনার পয়সা থাকতো না, সে খুব গরিবানা ভাবে থাকতো, সে রিক্সায় চড়তো বা ভ্যানে করে চড়তো, তার ব্যাখ্যা তো সেগুলো করে তো সে ইলেক্টেড হতে পারবে না। সে তো ব্যাখ্যা দিয়েছে এই যে তাসনিম জারার যে এক্সপ্লেনেশন চাওয়ার জন্য যে চিঠি লিখেছিল, তার জবাবে এসে বলেছে যে আমরা যদি সেইটা করি, এই যে মানে তারা যে আপনার নতুন পলিটিক্স এর কথা বা নতুন বন্দোবস্তের কথা বলছে, সেই নতুন বন্দোবস্ত যদি সেটাকে তারা যদি সেইটাই স্টিক হয়ে থাকে, তাহলে তো তারা ইলেক্টেড হতে পারবে না। কাজেই বর্তমান যুগে আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি শোডাউন না করতে পারেন, আপনি যদি আপনার
যে শক্তি আছে সে শক্তিমত্তা যদি আপনি না দেখাতে পারেন, আপনার ভোটাররা যদি না দেখে যে আপনার হাতে শক্তি আছে, আপনার কাছ থেকে কিছু পাওয়া যাবে, সেটা আপনি না করতে পারলে তো আপনি ইলেক্টেড হতে পারবেন না। সে তো বলেছে 95% তারা জামানত হারাবে। ইলেক্টেড তো হওয়ার কথা থাক দূরের কথা, 95% ক্যান্ডিডেট তাদের জামানত হারাবে। কাজেই তার যে প্রেসক্রিপশন সেটা হচ্ছে ওই নতুন বন্দোবস্তে যেতে হবে গ্রাজুয়ালি। প্রথমে 10%, তারপর 20%, 30%, এই করে করে হয়তো দেখা যাবে এখন থেকে 30 বছর 40 বছর পরে আমরা সেই নতুন বন্দোবস্তে যেতে পারবো। দেখুন, আমি একটা কথা বলি, পলিটিক্সে আমরা নতুন কিছুই দেখছি না, আমরা পুরনটাই দেখছি, এবং পুরনটা দেখছি খুব খুব কঠিন ভাবে। এই যে ছাত্রদের যে দল, ছাত্রদের যে আপনার পোস্ট 5 আগস্ট যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, বরং পুরনটাই আমরা আরো বেশি বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। আপনি দেখেন এই যে শক্তি মাত্রার যে রাজনীতি, তারা কথায় কথায় সেই সেক্রেটারিয়েটে যাচ্ছে, ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ করাচ্ছে, তারা 32 নম্বর গিয়ে ভাঙচুর করছে, তারা এই যে শিক্ষকদের মানে গুরুজনদের তাদের পছন্দ না হলে তাদেরকে পদত্যাগ করিয়েছে। এগুলো তো আমরা এই যে গত 6 মাস 7 মাসে দেখতে দেখতে এগুলো তো আর কত দেখবো। এগুলো দেখে তো আমরা এই কনক্লুশনে যেতে পারি না যে তারা শক্তিমত্তার পলিটিক্স করছে না। হ্যাঁ, তাদের পলিটিক্সটা শোডাউনের পলিটিক্স, এতে আমার কোনো সন্দেহ নেই। জি, শেখ আল মামুন, ডক্টর মুনির মোস্তফা আলী যেটি বলছিলেন যে সার্জিস আলমও তো আসলে ব্যাখ্যা দিয়েছেন যে তাদেরকে ইলেক্টেড হওয়ার জন্য আসলে শোডাউন করতে হবে, কিংবা তাদের সাথে জনসমর্থন রয়েছে এই বিষয়গুলো প্রমাণ করতে হবে। তিনি নিজের টাকা খরচ করে কতগুলো গাড়ি বহর করেছেন সেটা তো একদিকে আছেই, সেই প্রশ্নে আমি আসব। বাকি তিনি যে দাবি করেছেন তার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা হচ্ছে নিজ উদ্যোগে 50টার মতো গাড়ি নিয়ে তারা গিয়েছেন, মানে এই স্টেক হোল্ডার গুলো আসলে কারা? মানে আমি একটা জায়গায় গাড়ি নিয়ে যাব, কিংবা আমি একটা পলিটিক্যাল একটা ইয়াতে আমি হচ্ছে যে আমার একটা অংশগ্রহণ থাকবে, সেটার বিনিময়ে আমি নিশ্চয়ই কিছু চাইবো। তো যারা আসলে এই ডোনেশন গুলো দিচ্ছেন, ইফতার পার্টিতেই বলি কিংবা রাজনৈতিক সমাবেশে বলি কিংবা যে কোনো প্রোগ্রামেই বলি, তারা তো এটার বিনিময়ে কিছু না কিছু পাচ্ছেন অথবা কিছু না কিছু চাচ্ছেন। সেই পুরনো বিষয়গুলোরই তো চর্চা আসলে হচ্ছে। ওয়েল ডেফিনেটলি আমি এই যে নতুন যে জেনারেশন ডেমোক্রেটিক যে একটা চাঙ্গা ভাগ তৈরি করেছে, যেমন বারাক ওবামা যখন ক্যাম্পেইন করেছিল, রাইট, সো মেনি পিপল আর এনার্জাইজড, দে ফিল এক্সাইটেড। তারা ভোট দিতে গেছে, তারা ক্যাম্পেইন করছে, তারা কন্ট্রিবিউশন করছে, তারা সিগনেচার কালেকশন করছে, তারা 2 টাকা 5 টাকা দিচ্ছে, তাই না? আই আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন নেই। ইভেন আমেরিকার মতন জায়গা তো সেখানে ব্ল্যাক মানি বলেন বা সিপ্যাক বলেন বা আইপ্যাক বলেন বা ইলন মাস্কের স্পেশাল ফান্ড বলেন, they are using it for the campaign purpose to make sure যে আমার ক্যান্ডিডেট উইন করে। ইভেন আমরা জানি যে এখানকার সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস যাওয়ার পরেও যেখানে আপনার ক্যাম্পেইন ফাইন্যান্স কমিটি ছিল, তার একটা রুল ছিল তার এত টাকার বেশি তুমি করতে পারবে না, বা ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট, বা কোনো ব্ল্যাক মানি কোনো আর একটা তোমার পক্ষে হয়ে কোনো কাজ করতে পারবে না, ক্যাম্পেইন করতে পারবে না। এখানে আমেরিকার মতো জায়গা সেখানে সুপ্রিম কোর্ট সেটাকে শাট ডাউন করছে। আর এখানে আপনার বাংলাদেশের একটা নতুন একটা ডেমোক্রেটিক ফোরাম যেটাই হোক, অর্গানাইজেশন হোক, দে ট্রাই টু রিক্রুট and energize our young generation, because our young generation is what? They are behind. It's fact. Bangladesh has been what? 70 years, after the independence, still people are not up to the level they should be. এবং তারা যদি কোনো কিছু করে থাকে, 100টা গাড়ি নিয়ে গেছে, ইটস নট এ বিগ ডিল। বাংলাদেশে তো এখন ঢাকা শহরে গাড়ি ছাড়া তো মুভি করা যায় না এখানে থেকে। সো এখানে 100টা গাড়ি নিয়ে গেছেন, আই ডোন্ট সি what a big deal. I don't find anything is a big deal. If they have a lot of friends, they have a lot of followers, wants to participate and be part of this campaign, let them do that. এবং আপনার যদি কোনো apparatus থাকে যে you know what, this money is coming from the CIA or Mossad or whatever, prove it. And if they do that, then put them in trial. If you cannot do this, then you should be better shut up and let them do whatever they're doing. এবং this is good for the democracy. আমরা লাস্টে কখন মানুষ ভোট দিছে? I came in this country 1996, I didn't vote. এরপর যতগুলো ভোট হইছে, it's been decided by somebody. এখানে যদি ইয়াং জেনারেশনকে আমরা এম্পাওয়ার করতে পারি, এনার্জাইজ করতে পারি, মোটিভেট করতে পারি, that's very good thing. I think we should support it. I think we should not criticize that 100টা গাড়ি কোত্থেকে আসলো, কয় টাকা দাম 100 টাকা? এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি 4 লাখ টাকা হলে বাংলাদেশে এগুলো পাওয়া যায়। ইটস নট ইভেন $4,000। সেখানে তার অনেক ফ্রেন্ড আছে। এখন বনানীতে, উত্তরা, গুলশানে গাড়ি ছাড়া এক একটা বাড়িতে আমাদের ফ্রেন্ডদের 3-4টা করে এক একজনের গাড়ি। তো এখানে 100টা গাড়ি জমা হইতে তো I don't think it takes too much. Yes, I understand that এর আগে তার গাড়ি ছিল না, but once he has a
plan, platform, and he wants to execute this platform, সেখানে যদি তার strong supporter থাকে, let them come and support him. শেখ আল মামুন, সার্জিস আলম যে কথাটি বলেছেন, যে বক্তব্যটি দিয়েছিলেন, ধরে নিচ্ছি তার বক্তব্য থেকেই যে তিনি বলেছিলেন যে 3 লাখ টাকার মতো আসলে তার নিজের কাছ থেকে খরচ হয়েছে। একটা রাজনৈতিক ব্যক্তির কথাই যদি বলি, একজন রাজনীতি করেন, তিনি হয়তো সামনে ইলেকশন করবেন কিংবা তিনি হয়তো একজন রাজনৈতিক নেতা হতে চান, একটা প্রোগ্রামের পেছনেই আসলে নিজের পকেট থেকে 3 লাখ টাকা খরচ করা, সামনে তো আরো প্রোগ্রাম আছে কিংবা অতীতেও আরো প্রোগ্রাম গিয়েছে, কিন্তু একটা প্রোগ্রামে, একদিনের একটা প্রোগ্রামে নিজের পকেট থেকে 3 লাখ টাকা খরচ করা, এটা আসলে কতটা গ্রহণযোগ্য? মানে এই যুক্তিটা আসলে কতটা গ্রহণযোগ্য? It's depending on, it's variable. It's like, I understand the relative theory of relativity, Bola. Is it is how fast you're moving an object, depending on the you're comparing with another object. এখন 3 লাখ টাকা বাংলাদেশের perspective, it could be a lot of money for some place, but 3 লাখ টাকা for some other people, it could be nothing. এখানে আমরা জানি অফরা উইনফ্রেকে আমরা জানি যে আমাদের কমলা হ্যারিসের একটা ইভেন্টে আনার জন্য তাকে মিলিয়নস অফ ডলার দিতে হয়েছে তার প্রোগ্রামে। সো এখানে 3 লাখ টাকা একটা ইভেন্টে স্পেন্ড করছে। এখন লোক, আপনারা যদি এই ধরনের এত ক্রিটিক্যাল হন, দেন বাংলাদেশে কোনো প্রকার আইন শৃঙ্খলা বা কোনো প্রকার অ্যাপারেটাস কি আছে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস মানি? আনটিল ইউ প্রুভ দিস মানি কেম ফ্রম রং পারপাস, কোনো সোর্স থেকে আসছে বা তাদের ইলেক্ট করার জন্য তারা এত মিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, we have to shut it down. But Dr. Yunus তখন বলতে পারে, some so and so countries is interfering our internal politics and it should not be done. Until unless you have those kind of proof, this discussion, to me, is not it's not going to be fruitful. It's not going to produce anything. আমরা তো জানি বাংলাদেশে প্রচুর ব্ল্যাক মানি আছে, প্রচুর people make so much money through the politics. আপনারা কয়জনকে এক্সিকিউট করছেন বাংলাদেশে? এখানে যেমন নিউ ইয়র্ক সিটির একজন সিটি কাউন্সিলর যদি ব্রাইব নেয়, they lose the job, they go to jail. এখানে নিউ ইয়র্ক স্টেটের স্পিকার, they're so rich, so powerful, they go to jail. Until and unless you make something like this, এই ধরনের কথা এই মুহূর্তে it doesn't make any sense. জি, ডক্টর মনির মুস্তফা আলী, আপনার পর্যালোচনা শুনুন। আমার মনে হয় আল মামুন সাহেব আসল পয়েন্টটা মিস করছেন। যে পয়েন্ট উনি মিস করছেন সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে একটা অভ্যুত্থান ঘটালো, এই অভ্যুত্থান ঘটানোর পিছনে কারণ হচ্ছে তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, তারা নতুন পলিটিক্স দেখতে চায়। হ্যাঁ, কিন্তু তারা যদি সেই পুরনো পলিটিক্সে ফিরে যায়, এই যে শোডাউন, এই যে আপনার 100 গাড়ির বহর, এগুলো তো আমরা অতীতে দেখেছি। হ্যাঁ, এবং তার কথা মতোই যে আমাদের সেইভাবেই করতে হবে, আমাদের ইলেক্টেড হতে হলে আমাদের সেইভাবে করতে হবে। আমরা যে নতুন বাংলাদেশটা চাচ্ছি সেটা আমাদের গ্রাজুয়ালি করতে হবে। তাহলে আপনি কিভাবে জনগণকে বুঝাবেন, ভোটারদেরকে বুঝাবেন যে মানে এরাই সেই আগের যে স্বৈরাচার সরকার ছিল তাদের চেয়ে ভালো হবে, যদি তার বিহেভিয়ারটা অবিকল তাদের মতোই হয়। আপনার দেখেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে, এগুলো নিয়ে আমরা মিডিয়ায় দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে তারাই পয়সাগুলো কোথায় পাচ্ছে। এই যে আপনি যেমন বললেন যে পয়সা দেওয়ার লোকের অভাব নাই, আল মামুন সাহেবও বললেন যে বাংলাদেশে এত ব্ল্যাক মানি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো দেওয়ার লোকের অভাব নাই, নেওয়ার লোকেরও অভাব নাই। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যদি সেটাই করেন তাহলে তো সেই আগের পলিটিক্সই ভালো ছিল, তাহলে সেই আওয়ামী লীগের দোষটা কোথায় হলো, সেই বিএনপির দোষটা কোথায় হলো? তাহলে আমাদের আবার সেই নতুন লোকের কি দরকার, ইনএক্সপিরিয়েন্স লোকদের কি দরকার? তার থেকে বরং আমরা সেই এক্সপিরিয়েন্স লোকদের কাছে ফিরে যাই। হ্যাঁ, তো আরেকটা জিনিস হলো, আপনি যেমন বললেন যে উনি বললেন যে 100 গাড়ি এটা তেমন কিছু না, ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ, আপনার বাংলাদেশের কয়জন ওই গ্রামের কৃষক, গরিব, এই যে রিক্সাওয়ালা, তাদের কয়টা গাড়ি আছে আমি ঠিক জানি না। মানে বাংলাদেশের ভোটার যদি আপনি যদি করেন যে 100 ভাগ ভোটারের মধ্যে কত শতাংশের আপনার এই একটা গাড়ি আছে। উনি তো 3-4টা গাড়ি কথা বললেন যে ওনার বন্ধু বান্ধবদের আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভোটারদের কত অংশের কতটা গাড়ি আছে এবং তারা কতটা এরকম শোডাউন করতে পারে। তো আমার কথা ওই যে তিনি যে বললেন যে 3 লক্ষ টাকা, হ্যাঁ 3 লক্ষ টাকা তিনি নিজের পকেট থেকে, তিনি কিন্তু নিজের পকেট থেকে দেননি। তিনি বলেছেন যে তার আত্মীয় স্বজনরা দিয়েছে, নাম্বার 1। তিনি বলেছেন যে ইলেকশনে যে টাকাটা লাগবে তিনি ওনার দাদা যেটা রেখে গেছেন সেটা দিয়ে উনি একটা ইলেকশন করতে পারবেন। আমার কথা হচ্ছে ওনার দলের, আমি আশা করবো যে কত 300টা সিট নাকি বাংলাদেশে, এই 300টা সিটে 300টা ক্যান্ডিডেট দিতে হবে। প্রত্যেকেরই কি এরকম দাদা আছে বা আত্মীয় স্বজন আছে যাদের এত টাকা পয়সা আছে যে তারা সেই পয়সা খরচ করে ইলেকশনে জিতে আসতে পারবে?
হ্যাঁ, নাকি আবার ওই যে ধনী যে লোকজন আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, যেটা আল মামুন সাহেব ডার্ক মানি বললেন, সেই ডার্ক মানি নিয়ে আবার ইলেকশন টিলেকশন করবে, এগুলো তো আমরা দেখে আসছি, এগুলো তো অতীতে হয়েছে। তা আমরা আবার নতুন করে সেই একই জিনিস কেন দেখবো? প্রশ্ন আসলে থেকে যায় যে যিনি ব্ল্যাক, আমি যদি আসলে তর্কের খাতে ধরেও নেই, যিনি ব্ল্যাক মানি দিবেন কিংবা যিনি হচ্ছে হোয়াইট মানি হোক, যিনি টাকা দিবেন তিনি আসলে কেন দিবেন? তার বিনিময়ে তিনি নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা চাইবেন। তা তো নিশ্চয়ই, তার মানে আপনার করাপশন উইল কন্টিনিউ। হ্যাঁ, করাপশনের এই তো মানে আমাকে যদি কেউ কিছু দেয় সেটা তো কিছু, এটা তো মানে কিছু বিনিময় তো সে দিবে। হ্যাঁ, কাজে সেই যে করাপশনের কালচারটা, আমরা যে করাপশনের কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, আমরা এই যে মিডিয়ায় দেখছি শুনছি, এই যে আজকে আমরা চিফ অ্যাডভাইজারের বক্তৃতা শুনলাম, সেখানে আওয়ামী লীগের লোক কত টাকা পাচার করেছে, এই সমস্ত কথা শোনার পরেও যদি আবার সেই একই জিনিস দেখি যে সেই মানে টাকার খেলা এবং কালো টাকার খেলা, তাহলে তো আমরা পরিবর্তন তো কিছু হচ্ছে না, আমরা তো পরিবর্তন দেখতে চাচ্ছি, সেটা তো আসবে। জি, আমরা দুজনের বক্তব্য শুনছিলাম। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমাদের আলোচনা আসলে আর দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না। ডক্টর মনির মুস্তফা আলী এবং শেখ আল মামুন, দুজনকে ধন্যবাদ, আপনারা আজকে আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, ভালো থাকেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।